ওয়েলকাম টু মাই চ্যানেল ডু ইট ইয়োর সেলফ। আমি মধুমিতা দেবনাথ, সন্তোষপুর কাতলামারি হাই মাদ্রাসার গণিত বিষয়ের সহশিক্ষিকা। আজকে আমি আলোচনা করছি দশম শ্রেণীর গণিত প্রকাশ পাঠ্য বইয়ের 6 নম্বর অধ্যায় চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস নিয়ে। আগের দিন আমরা কোষে দেখি 6.2 এর 9 নম্বর অঙ্ক পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে 10 নম্বর থেকে শুরু করছি। দেখি কি আছে। কোনো এক জেলার সমস্ত মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা ৩,৯৯৩ জন। প্রতি বছর বিগত বছরের তুলনায় যদি 10% শিক্ষার্থী বৃদ্ধি পেয়ে থাকে, তবে 3 বছর পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা কত ছিল তা নির্ণয় করি। এবার এখানে বর্তমান শিক্ষার্থীর সংখ্যাটা বলা আছে ৩,৯৯৩ জন, আর প্রতি বছর 10% হারে শিক্ষার্থী বৃদ্ধি পাচ্ছে। আমাকে নির্ণয় করতে বলা হয়েছে যে 3 বছর পূর্বে কত ছিল শিক্ষার্থীর সংখ্যা। তাহলে আমি ধরি 3 বছর পূর্বে শিক্ষার্থীর সংখ্যা ছিল x জন। তাহলে শিক্ষার্থীর সংখ্যা এটাকে আমরা p লিখছি। p সমান সমান কত? x জন। আর শিক্ষার্থী বৃদ্ধির হার, এটাকে আমরা r লিখছি, সেটা কত? 10%। আর সময় n = 3 বছর। তাহলে আমি দেখি যে 3 বছর পরে অর্থাৎ বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা কত হওয়া উচিত। সুতরাং 3 বছর পরে অর্থাৎ বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা কত? আমরা কি জানি? p × 1 + r/100^n। এটা যেহেতু বৃদ্ধি, তাহলে প্লাস হবে। এখানে p বলতে আমাদের কত? x × 1 + r এর মান কত? 10/100, n এর মান 3, এত জন। এবার দেখো বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা কত দেওয়া আছে? ৩,৯৯৩। তাহলে আমি কি লিখতে পারি? প্রশ্নানুসারে x × 1 + 10/100³ = ৩,৯৯৩। বা এটাকে ক্যালকুলেশন করে এখান থেকে আমরা x এর মানটা বের করব। x × 1 + এটা কত হচ্ছে? 10 দিয়ে 100 ভাগ করলে 10, তাহলে 1/10³ = ৩,৯৯৩। বা x × এটা লসাগু করছি, কত হচ্ছে? 10, 10 × 10 + 1, টোটালটার হোল কিউব = ৩,৯৯৩। বা x × 11/10 তার হোল কিউব = ৩,৯৯৩। এখান থেকে পাচ্ছি বা x × 11 কিউব করলে হয় 11 × 121, 1331/10 কিউব করলে 1000 = ৩,৯৯৩। বা x = ৩,৯৯৩ × 1000 ভাগ 1331। দেখো 1331 দিয়ে যদি ৩,৯৯৩ কে ভাগ করি তাহলে 3 হয়। তাহলে 3 × 1000, তাহলে হচ্ছে 3000। তাহলে x এর মান বেরোলো 3000। আমরা কি ধরেছিলাম? x টা কি ছিল? 3 বছর পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা, সেটা কত বেরোলো? 3000। তাহলে আমরা উত্তরটা লিখি।
উত্তর 3 বছর পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা ছিল 3000 জন। নেক্সট আমাদের 11 নম্বর, কৃষি জমিতে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ফলে রসুলপুর গ্রামে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারকারী কৃষকের সংখ্যা পূর্ববর্তী বছরের তুলনায় 20% হ্রাস পায়। 3 বছর পূর্বে রসুলপুর গ্রামের ওরকম কৃষকের সংখ্যা 3000 জন হলে বর্তমানে ওই গ্রামে ওরকম কৃষকের সংখ্যা কত হবে তা নির্ণয় করি। এখানে কি বলা আছে যে প্রতি বছর কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহারকারী কৃষকের সংখ্যা কমছে, সেই হ্রাসের হারটা কত? 20%। বলছে 3 বছর আগে যদি 3000 জন থাকে তাহলে 3 বছর পরে অর্থাৎ বর্তমানে সেই সংখ্যাটা কত, এটা বোঝা যাচ্ছে অবশ্যই সমহার হ্রাস। তাহলে আমরা কোন সূত্রটা ব্যবহার করব? P × 1 - R/100 হোল টু দি পাওয়ার n। আমি এটাও করে দিচ্ছি না, তোমাদের হিন্টসটা লিখে দিচ্ছি, এটা তোমরা নিজেরা করবে, শুধুমাত্র ক্যালকুলেশন আছে। এখানে আমাদের পিটা কত? 3000, আর এর মান 20%, আর এন সময় কত? 3 বছর। তাহলে সুতরাং এখানে আমাদের যেটা মান বের করতে হবে, P × 1 - R/100 হোল টু দি পাওয়ার n এর মান বের করতে হবে, মানে 3000। আমি কিন্তু ভাষাগুলো লিখে দিচ্ছি না, তোমরা অবশ্যই লিখে নেবে। এত জোর, এটা ক্যালকুলেশন করবে, 20 দিয়ে 100 ভাগ করলে হবে 1/5। বাকি ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করবে, যেটা অ্যান্সার আসবে সেটাই অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কটা, নতুন কিছু নেই, এরকম অঙ্ক আমরা আগেও করেছি। নেক্সট আমাদের 12 নাম্বার, একটি কারখানার একটি মেশিনের মূল্য একক, দশক, শতক, হাজার, লক্ষ, 1,80,000 টাকা। মেশিনটির মূল্য প্রতি বছর 10% হ্রাসপ্রাপ্ত হয়। 3 বছর পরে ওই মেশিনটির মূল্য কত হবে তা হিসাব করে লিখি। একদম কিন্তু একই রকম, মেশিনটির মূল্য বলা আছে যে 1,80,000, প্রতি বছর 10% হ্রাস পাচ্ছে, তাহলে 3 বছর পর কত হবে? এটা সমহার হ্রাসের, এখানে শুধু আমি মানগুলো পরিবর্তন করে তোমাদের লিখে দিচ্ছি। এটা আমাদের 12 নাম্বার। এক্ষেত্রে পি মূল্য, পি কত? 1,80,000, এত টাকা। আর হ্রাসের হার 10%, আর সময় এন 3 বছর। তাহলে এটাও সমহার হ্রাস। কোন সূত্র হবে? P × 1 - R/100, সময় হলো 3, এত টাকা। যেটা অ্যান্সার আসবে সেটাই হবে আমাদের 3 বছর পরে মেশিনটির মূল্য। নেক্সট আমাদের 13 নাম্বার, বকুলতলা গ্রামের পঞ্চায়েত সমিতির যেসব পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছানোর পরিকল্পনা গ্রহণ করে। এই গ্রামে 1200 পরিবারের বিদ্যুৎ সংযোগ নেই। প্রতি বছর যদি পূর্ব বছরের তুলনায় 75% বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হয়, তবে 2 বছর পরে বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে তা হিসাব করে লিখি। বিদ্যুৎ সংযোগ ছিল না এরকম কটা পরিবার ছিল? 1200টা, 1200টি পরিবার। বলছে প্রতি বছর আগের তুলনায় 75% বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তাহলে 2 বছর পরে পরিবারের সংখ্যাটা কত হবে? দেখো, এক্ষেত্রে আগে পরিবারগুলোতে বিদ্যুৎ ছিল না, এরপরে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে, অর্থাৎ বিদ্যুৎহীন পরিবার, বিদ্যুৎ নেই এমন পরিবারের সংখ্যাটা কিন্তু ধীরে ধীরে কমছে। তাহলে এটা সমহার হ্রাসের অঙ্ক। তাহলে এক্ষেত্রে আমাদের সেই একই রকম ভাবে একই সূত্র। এক্ষেত্রে আমাদের পি এর মান কত? আমি আবারও তোমাদের হিন্টসটা লিখে দিচ্ছি, তোমরা নিজেরা করবে। পি এর মান কত? 1200, এত টি পরিবার। আর হ্রাসের হার, মানে বিদ্যুৎহীন পরিবার হ্রাসের হার কত? 75%।
প্রতি বছর 75% করে বাড়ছে পরিমাণটা, যে পরিবারে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে সেই পরিমাণটা 75% বাড়ছে। তার মানে কি, যে আগের তুলনায় 75% কম থাকছে বিদ্যুৎহীন পরিবার। তাহলে আর সমহার হ্রাসের পরিমাণ হলো হার হলো 75%, আর এন হলো 2 বছর, সময় 2 বছর। তাহলে 2 বছর পরে কতগুলো বিদ্যুৎহীন পরিবার থাকবে? কোন সূত্র? সমহার হ্রাসের P × 1 - R/100, n এর মান 2, এতটি পরিবার থাকবে। এটা ক্যালকুলেশন করে যা উত্তর আসবে সেটাই হবে আমাদের 2 বছর পরে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা। নেক্সট আমাদের 14 নম্বর, বোতল ভর্তি ঠান্ডা পানীয় ব্যবহারের উপর বিরূপ প্রতিক্রিয়া প্রচারের ফলে প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় ওই ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 25% হ্রাস পায়। 3 বছর পূর্বে কোনো শহরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 80,000 হলে বর্তমান বছরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা কত হবে তা হিসাব করে লিখি। বলছে ধরো কোনো একটা শহরে 3 বছর আগে ঠান্ডা পানীয়, জানো তোমরা ঠান্ডা পানীয় কোনগুলো? কোল্ড ড্রিঙ্কস, যেটাকে আমরা সবসময় ইংলিশে বলি কোল্ড ড্রিঙ্কস, সেটা হলো ঠান্ডা পানীয়, যেটা হয়তো আমরা সকলেই খেয়ে থাকি, কিন্তু সেটার কিন্তু খাওয়ার অনেক খারাপ ফল আছে। সেটা আমাদের জানা উচিত, এবং সেটা মোটেও খাওয়া উচিত না। সেগুলোর কোনো ভালো গুণ নেই, সেগুলো শরীরের জন্য সবসময়ই ক্ষতিকর, সেগুলোর কোনো রকম ভালো গুণ নেই। সেগুলো যত না খাবে তত তোমার শরীর ভালো থাকবে, সেগুলো না খাওয়াই উচিত। যাই হোক, তো প্রতি বছর ওটার খাওয়ার যে খারাপ প্রতিক্রিয়া সেটা প্রচার করার ফলে সেটা ব্যবহারকারীর সংখ্যা 25% করে হ্রাস পাচ্ছে। বলছে 3 বছর আগে সংখ্যাটা ছিল 80,000, তাহলে বর্তমানে সংখ্যাটা কত, অর্থাৎ 3 বছর পরে আমাদের নির্ণয় করতে বলছে। একই রকম কিন্তু আমরা লাস্ট যে কটা অঙ্ক করছি দেখো, সবগুলোই কিন্তু আমাদের সমহার হ্রাসের অঙ্ক। তাহলে আবারও এই সূত্রই ব্যবহার করতে হবে, P × 1 - R/100 হোল টু দি পাওয়ার n। এখানে আমাদের P এর মান কত? 80,000, আর হ্রাসের হার 25%, আর সময় n = 3 বছর। তাহলে কোন সূত্র? P × 1 - R/100 হোল টু দি পাওয়ার n এর সূত্র। এতজন হবে 3 বছর পরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা। নেক্সট আমাদের 15 নম্বর, বলছে ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6.1/4% হারে হ্রাস পায়। বর্তমানে কোনো শহরে 33,750 জন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল তা হিসাব করে লিখি। এটাও কিন্তু সমহার হ্রাসেরই অঙ্ক। বুঝতেই পারছো যে ধূমপান করা কতটা খারাপ, সেটাও তোমরা সকলেই জানো। আর এক্ষেত্রে একটা প্রসঙ্গের বা আমাদের পড়ার বাইরে একটা কথা বলবো, এটা শুধু নিজেরাই জানাটাই শেষ কথা না, বা আমরা যেটা জানি সেটা সকলকে জানানো, তোমাদের আশেপাশের লোকজন সবাইকে জানানো, সচেতন করা, এটাও কিন্তু আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। যাই হোক, অঙ্কে ফিরছি, যে এটা প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যাটা 6.1/4% হারে হ্রাস পায়। তাহলে কোনো শহরে 3 বছর আগে সংখ্যাটা নির্ণয় করতে বলেছে, বর্তমান সংখ্যাটা দেওয়া আছে 33,750 জন। এরকম অঙ্ক আমরা আগেও করেছি। যাই হোক, এই অঙ্কটা আমরা করছি, দেখি কি হয়। আমি ধরে নিচ্ছি যে 3 বছর পূর্বে, ধরি 3 বছর পূর্বে ধূমপায়ীর সংখ্যা ছিল x জন। তাহলে আমাকে 3 বছর পূর্বে যে সংখ্যাটা x, সেইটা নির্ণয় করতে হবে। তো আমাদের এখানে P কত? ধূমপায়ীর সংখ্যা, ধূমপায়ী মানে যারা ধূমপান করে তাদেরকে ধূমপায়ী বলে। P = কত? x জন। আচ্ছা, ধূমপায়ীর সংখ্যা
হ্রাসের হার আর ইকুয়ালস টু কত পার্সেন্ট? 6.1/4%। এটা মিশ্র ভগ্নাংশ আছে, এটা অপ্রকৃত ভগ্নাংশ পরিণত করছে, হচ্ছে 25/4%। আর সময় n ইকুয়ালস টু 3 বছর। তাহলে হিসেব মতো 3 বছর পরে, অর্থাৎ বর্তমানে, এটা আমি 3 বছর আগের হিসেব ধরেছি x, তাহলে 3 বছর পরে অর্থাৎ বর্তমানে ধূমপায়ীর সংখ্যা কত হওয়ার কথা বলো তো? এখানে কি হচ্ছে? হ্রাস পাচ্ছে, তাহলে কি সমহার হ্রাসের সূত্র হবে, সেটা কি p × 1 - r/100 হোল টু দি পাওয়ার n। এখানে p বলতে আমাদের x × 1 - r এর মান কত? 25/4/100 তার হোল কিউব, এত জন। আমি এখানে একটু ক্যালকুলেশন করি। 1 - এটা কত হচ্ছে? 25/4টা নিচে এসছে 4 × 100 এত কিউব। x × 1 - 25 দিয়ে 100কে ভাগ করলে হয় 4, তাহলে 1/16 এটা হোল কিউব, এত জন। এবার দেখো, প্রশ্নে কিন্তু আমাদের বলাই আছে যে বর্তমানে শহরে কতজন ধূমপায়ী আছে, কতজন? 33,750। আর আমরা ক্যালকুলেশন করে বের করলাম এটা, তাহলে আমরা কি বলতে পারি? প্রশ্নানুসারে এটা সমান সমান 33,750। প্রশ্নানুসারে x × 1 - 1/16 তার হোল কিউব ইকুয়ালস টু, বা এখানে সমাধান করব আমরা। x এর মানটা এখান থেকে নির্ণয় করব। x × লসাগু কত হচ্ছে? 16, 16 - 1 তার হোল কিউব, বা x × 15/16 তার হোল কিউব। বা এখানে ক্যালকুলেশনটা করে নিয়েছি, তোমরা করলে দেখতে পাবে যে 15-র কিউব যদি করি তাহলে আমরা মানটা আসবে 3375, আর 16-র কিউব করলে আসবে 4096। বা x ইকুয়ালস টু কত হচ্ছে? 33,750 ইন্টু, এটা এদিকে গেলে কি হয়ে যাচ্ছে? 4096টা গুণ হয়ে যাচ্ছে, আর 3375টা ভাগ হয়ে যাচ্ছে। 3375কে এটা দিয়ে ভাগ করলে দেখো কত হবে? 10, 10-এর সাথে এটা গুণ করলে হবে 40,960। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম। x কে আমরা কি ধরেছিলাম? 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল সেটাকে আমরা x ধরেছিলাম। তাহলে আমরা উত্তর লিখে নিই। উত্তর 3 বছর পূর্বে শহরে 40,960 জন ধূমপায়ী ছিল। নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হলো 16 নাম্বার। 16 নাম্বারে আমাদের যেগুলো আছে সেগুলো হলো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। তার মধ্যে 16-র এতে আছে বহু বিকল্পীয় প্রশ্ন। আমরা আগে সেগুলো আলোচনা করে নিই। কি আছে? এর 1 নাম্বার, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, 4টে অপশন দেওয়া আছে, সমান, অসমান, সমান অথবা অসমান উভয়ই, কোনোটিই নয়। আমরা এর আগে চক্রবৃদ্ধি সুদের যখন অঙ্কগুলো করেছি তোমরা দেখেছো নিশ্চয়ই যে কিছু অঙ্কে দেওয়া ছিল যে প্রতি বছর সুদের হারটা একই ছিল, আবার কিছু অঙ্কে দেওয়া ছিল যে প্রথম বছর আলাদা, দ্বিতীয় বছর আলাদা। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? যে সুদের হারটা সমানও হতে পারে অথবা অসমানও হতে পারে, দুটোই হতে পারে। তাহলে আমাদের সি নাম্বার অপশন, সমান অথবা অসমান উভয়ই। নেক্সট আমাদের 16-2 বলছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে
প্রতি বছর আসল একই থাকে, প্রতি বছর আসল পরিবর্তিত হয়, প্রতি বছর আসল একই থাকতে পারে অথবা পরিবর্তিত হতে পারে। ডি বলছে কোনোটি নয়। এটা কিন্তু অবশ্যই তোমরা জানো, আসলটা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে পরিবর্তিত হয়। এটাই আমাদের সরল সুদের সাথে চক্রবৃদ্ধি সুদের মেন পার্থক্য। কারণ প্রথম বছরের শেষে যে আমরা সুদটা পাই সেটা আসলের সাথে যোগ হয়, সেই সুদ আসলটা হয় আমাদের দ্বিতীয় বছরের আসল। তাহলে প্রতি বছর আসলটা পরিবর্তিত হয়। আমাদের 16-2 বি নাম্বার অপশনটা ঠিক, প্রতি বছর আসল পরিবর্তিত হয়। নেক্সট আমাদের 3 নাম্বার, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পর জনসংখ্যা হবে বলে 4টে অপশন দেওয়া আছে। আচ্ছা, এক্ষেত্রে কোন সূত্র ব্যবহার করতে হবে বলতো? এটা সমহার বৃদ্ধির ঘটনা। দেখো, বর্তমান জনসংখ্যা দেওয়া আছে, জনসংখ্যার বৃদ্ধির হার দেওয়া আছে, n বছর পর কত হবে জনসংখ্যা সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে? সমহার বৃদ্ধি হচ্ছে। তো সমহার বৃদ্ধির সূত্রটি কি? p × 1 + r/100 n। এক্ষেত্রে দেখো pটাকে কিন্তু মানে আমাদের যেটা সেটা এখানেও বর্তমান জনসংখ্যা p দেওয়া আছে। তাহলে p, আমি কিন্তু ক্যালকুলেশনটা এখানে যতটুকু না করলেই নয়, আমি ততটুকু তোমাদেরকে করে দেখাচ্ছি। ইন্টু 1+, এখানে কি বসাতে হয়? এখানে বসাতে হয় আমাদের বৃদ্ধি বা হ্রাসের হার। এটা এখানে বৃদ্ধি হচ্ছে, তাহলে বৃদ্ধির হারটা বসাতে হবে। সূত্রে আছে আর, কিন্তু আমাদের এখানে বৃদ্ধির হার কত? 2r। তাহলে এখানে আর এর মানটা এখানে বলতে হয় 2r। তাহলে বৃদ্ধির হার 2r, এখানে বসাতে হয় বৃদ্ধির হার, সেটা এখানে আমাদের 2r/100 কি বসাতে হয়? সময় বা বছর, এক্ষেত্রে কত? n। তাহলে এটা কত আসছে দেখো, 2 দিয়ে যদি 100কে ভাগ করি তাহলে কত হচ্ছে? 50/n। দেখো এটা কত নম্বর অপশানে আছে? এটা আছে আমাদের বি নাম্বার অপশানে। তাহলে আমাদের বি নাম্বার অপশানটা ঠিক। নেক্সট আমাদের 4 নাম্বার, একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা এবং প্রতি বছর মেশিনের দাম 2% হ্রাস হলে 2n বছর পরে মেশিনটির দাম হবে। একই রকম ভাবে এটা ক্যালকুলেশন করি। এটা কিসের সূত্র ব্যবহার করতে হবে বলো তো? এখানে আমাদের হ্রাস হচ্ছে, তাহলে এটা আমাদেরকে সমহার হ্রাসের সূত্র ব্যবহার করতে হবে। তাহলে এখানে কি আমরা p লিখবো? এখানে p এর বদলে কত লিখতে হবে? বর্তমান মূল্যটা কত দেওয়া আছে? 2p। তাহলে p এর বদলে আমাদের লিখতে হবে 2p × 1 - এখানে কি বসাতে হবে? বৃদ্ধি বা হ্রাসের হার, এক্ষেত্রে হ্রাস, তাহলে হ্রাসের হার কত? 2r/100। এটা সব ক্ষেত্রেই একই। এখানে বসাতে হয় সময়, এখানে সময় কত আছে? 2n। তাহলে কত হচ্ছে? 2p × এটা কত হচ্ছে? 1 - 2 দিয়ে 100কে ভাগ করলে 50, r/50 2n। আর কিছু এখানে করার মতো নেই। দেখি এটা কত নম্বর অপশানে আছে। দেখো এটা আমাদের ডি নাম্বার অপশানে আছে, তাই না? তাহলে আমাদের ডি নাম্বার অপশানটা ঠিক, 4-এর ডি নাম্বার অপশান। নেক্সট আমাদের 5 নাম্বার, এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি 121 টাকা সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, এটা আবার আমাদের সেই আগের অঙ্ক, চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। দেখি, আশা করছি এটা তোমরা নিজেরাও করতে পারবে, তো আমি করে দেখিয়ে দিচ্ছি। কি বলা আছে? যে চক্রবৃদ্ধি সুদের হারটা নির্ণয় করতে হবে। ধরি চক্রবৃদ্ধি, এগুলো কিন্তু খুব বেশি লেখার প্রয়োজন নেই। এটা তোমাকে যে এটা যেহেতু 1 নাম্বার আছে, এখানে তুমি যদি পরীক্ষায় শুধু অ্যান্সারটা লিখো সেখানে তুমি 1 নাম্বার পাবে। আমি এটা তোমাদের বোঝার জন্য করছি, তোমরা রাফে ক্যালকুলেশন করে অঙ্কটা করে দিলেও 1 নাম্বার পাবে, ফুল মার্কসই পাবে। তাহলে আমাদের চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধির সূত্র কি? p × 1 + r/100n। তাহলে এখানে কত টাকা জমা রেখেছে? 100 টাকা। তাহলে 100 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি কত হবে? 100 × p × 1 + r। r মানে কত? এখানে rই ধরেছি, সুদের হার /100n। n বলতে সময়, এখানে 2 বছর, এত টাকা।
তাহলে এবার আমি কি করব, এই যে 100 টাকা 2 বছরের সময় চক্রবৃদ্ধি পেলাম, প্রশ্নে কি বলা আছে 2 বছর পরে সময় চক্রবৃদ্ধি কত হয়েছে 121। তাহলে আমি লিখছি প্রশ্নানুসারে 100 ইন্টু 1 প্লাস r/100 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 121। বা এখান থেকে সমাধান করে আমি আর এর মান বের করবো। এরকম অঙ্ক আমরা আগেও করেছি। 121/100 বা 1 প্লাস r/100 তার হোল স্কোয়ার, এটাকে লেখা যায় 11/10 তার হোল স্কোয়ার। বা এখান থেকে আমরা লিখতে পারি 1 প্লাস r/100 ইকুয়ালস টু 11/10। বা এখান থেকে লিখতে পারি r/100 ইকুয়ালস টু 11/10 মাইনাস 1। বা এখান থেকে করছি r/100 ইকুয়ালস টু লসাগু করলে হচ্ছে 10 11 বিয়োগ 10 বা r/100 ইকুয়ালস টু 1/10 বা r ইকুয়ালস টু, এটা এদিকে ভাগ আছে, এদিকে গেলে গুণ, উপরে চলে যাচ্ছে, তাহলে হচ্ছে 10। দেখো আর এর মান বেরোলো 10%। সেটা কত নাম্বার অপশন? আমাদের এ নাম্বার অপশন। তাহলে 5-এর এ নাম্বার অপশনটা আমাদের ঠিক 10%। এরপরে বি নাম্বার কি আছে, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে। এটা মিথ্যা। কারণ কি বলতো, এটা আমরা জানি, আমরা এটা আগেও আলোচনা করেছি যে চক্রবৃদ্ধি সুদ কিন্তু সবসময় সরল সুদের থেকে বেশি হয়। কেন হয় সেটা আমরা কারণটাও দেখেছি। কারণ সরল সুদের ক্ষেত্রে আসলটা প্রতি বছর একই থাকে, কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসলের পরিমাণটা ধীরে ধীরে বাড়তে থাকে, তাই সুদের পরিমাণটাও বাড়তে থাকে, তাহলে চক্রবৃদ্ধি সুদ সবসময় বেশি হয়। এখানে বলা আছে কম হবে, তাহলে এটা মিথ্যা। 2 নাম্বার, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ান্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে। দেখো এক্ষুনি যেটা আমরা আলোচনা করলাম সেটাই লেখা আছে যে আসলের পরিমাণটা কেন বাড়তে থাকে, তাহলে এটা ঠিক, কারণ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এটাই হয়। তাহলে 2 নাম্বারটা সত্য। তারপরে সি এর 1 নাম্বার, নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ সমান। কারণ আমরা কি জানি, প্রথম বছরের ক্ষেত্রে, শুধুমাত্র প্রথম বছরের ক্ষেত্রে কিন্তু চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদটা একই থাকে। কারণ প্রথম বছর শেষ হয়, তারপরে প্রথম বছরের সুদটা আসলের সঙ্গে যোগ হয়, যেটা দ্বিতীয় বছরের সুদ আসল হয়। তাই প্রথম বছরের ক্ষেত্রে যদি আমি শুধুমাত্র নির্ণয় করি, তাহলে দুটোর সুদের পরিমাণটা একই থাকে, দ্বিতীয় বছর থেকে পার্থক্য হতে শুরু করে। তাহলে প্রথম বছর ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পরিমাণ সমান। 2 নাম্বার, সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি সমহার বৃদ্ধি, সেটা আমরা আলোচনা করেছি, যেটাকে সমহার বৃদ্ধি বলা হয়। আর 3 নাম্বার, সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে হ্রাস হলে সেটি সমহার হ্রাস। নেক্সট আমাদের 17 নাম্বার। 17-র 1 নাম্বার কি আছে দেখি। 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত তা লিখি। দেখো কিছুক্ষণ আগে আমরা যে অঙ্কটা করেছিলাম 16-র এর 5 নাম্বার যেভাবে করেছিলাম, এটাও কিন্তু একই রকম ভাবে করতে হবে। তো আমি তোমাদের অঙ্ক পুরোটা করে দিচ্ছি না, আমি হিন্টস দিয়ে দিচ্ছি, তোমরা বাকিটা করবে। সুদের হার আমি ধরে নিচ্ছি, যেটা এর আগেও করেছিলাম, সুদের হার ধরে নিয়েছিলাম কত, r%। আমি লেখাগুলোও কিন্তু খুব সংক্ষেপে লিখছি, শুধুমাত্র তোমাদের বোঝার সুবিধার জন্য, বাকিটা তোমরা নিজেরা করবে। তাহলে সেই হিসেবে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে, সূত্রটা কি, p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n। তাহলে হবে 400 × 1 প্লাস সুদের হার ধরেছি r/100 হোল স্কোয়ার, যেহেতু এখানে nটা হলো 2 বছরের, এর মান 2। এবার বলা আছে এই 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে 441। তাহলে আগের অঙ্কর মতো এখানে আমরা কি করব, এটা হলো আমাদের 400 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, আর প্রশ্নে বলা আছে যে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি হবে 441 টাকা। তাহলে আমরা করব প্রশ্নানুসারে এটা সমান সমান এটা, বা এখান থেকে আমরা সমাধান করে শুধুমাত্র আর এর মান বের করব। আশা করছি তোমরা এটা করতে পারবে।
এটা হবে 21/20 হোল স্কোয়ার। যদি তোমরা করতে না পারো বা করতে কোনো রকম সমস্যা মনে হয় তাহলে তোমরা আমাকে জানাবে, আমি অবশ্যই করে দেব। নেক্সট আমাদের 17-2 নাম্বার, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে তা লিখি। বলছে এক্ষেত্রে শতকরা চক্রবৃদ্ধি হার সুদে, নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে, অর্থাৎ সুদের হার যেটাকে আমরা আর ধরি সেটা নির্দিষ্ট। এবার যে বলছে কিছু টাকা n বছরে দ্বিগুণ হয়, মানে এক্ষেত্রে কিন্তু আমাদের টাকার পরিমাণটাও নির্দিষ্ট। মানে ধরো আমি যদি ধরি আমাদের আসল বা মূলধনের পরিমাণ হলো p, ধরে নিই যে ধরি আসল হলো p আর সুদের হার r%, এত টাকা, এটা p টাকা, এটা আমাদের 2 নাম্বার। আচ্ছা, এটা ধরে নিলাম। তাহলে বলছে এক্ষেত্রে কিন্তু আসলটা পরিবর্তন হচ্ছে না আর সুদের হারটাও পরিবর্তন হচ্ছে না। বলছে এই টাকাটা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে লিখি। এক্ষেত্রে যেহেতু এটা নির্দিষ্ট, তাই আমাদের সমস্যাটা কিন্তু খুব একটা জটিল না। কারণ কি বলতো, এই যে p টাকাটা এটা নির্দিষ্ট, তাহলে p টাকাটা দ্বিগুণ মানে কি 2p হয়। 2p টাকা হয় কত বছরে? 2p টাকা হয় n বছরে। যেহেতু সুদের হার নির্দিষ্ট, সেটা আমার উল্লেখের প্রয়োজনই পড়ে না, এটাও প্রয়োজন হয় না। এটাকে আমি ফিক্সড মানে নির্দিষ্ট, এটা ফিক্সড রাখছি। পরের ক্যালকুলেশনটা করছি, দেখো এটা সাধারণত ঐকিক নিয়মেই হয়ে যায়। তাহলে p টাকাটা ঐকিক নিয়মে কি করতে হবে, 1 টাকা হয় n/2p বছরে, আর এটা কত করতে হবে 4p টাকা হয়। কি বলেছে 4 গুণ, তাহলে 4 গুণ মানে কি p এর 4 গুণ বলতে 4p, তাহলে n × 4p/2p এত বছরে। তাহলে 2p দিয়ে 4p কে ভাগ করলে কত হয় 2 আর n গুণ করলে 2n বছরে। এটা আমরা ঐকিক নিয়মে করলাম ঠিকই, খুব সাধারণভাবেও যদি আমরা চিন্তা করি, যেহেতু p আর rটা নির্দিষ্ট, তাই আমরা মুখে মুখে এটা হিসেব করে বলতে পারি যদি n বছরের দ্বিগুণ হয় তাহলে 4 গুণ হতে আরো দ্বিগুণ বছর লাগবে, অর্থাৎ 2n। নেক্সট আমাদের 3 নাম্বার, বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করি। এরকম অঙ্ক আমরা আগেও করেছি, যাই হোক তা আমি করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এক্ষেত্রে আসল নির্ণয় করতে হবে, তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি আসল p টাকে ধরছি x টাকা। আমাদের কি বলা আছে, সুদের হার r = কত পার্সেন্ট, 5%, আর সময় n = 2 বছর। কি বলা আছে, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। এক্ষেত্রে মনে রাখবে এটা কিন্তু সমূল চক্রবৃদ্ধি বলা হয়নি, চক্রবৃদ্ধি সুদ বলা হয়েছে। আমরা আগে হিসাব করি যে x টাকার 2 বছরে বার্ষিক 5% সুদের হারে সমূল চক্রবৃদ্ধি কত হবে। সমূল চক্রবৃদ্ধির সূত্র আমরা কি জানি, p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n। তাহলে p এর মান এখানে x × 1 + r এর মান 5/100, n মানে এখানে 2, এত টাকা। এখানে যদি ভাগ করি তাহলে আসবে x × 1 + 5 দিয়ে 100 কে ভাগ করলে 1/20 তার হোল স্কয়ার, এত টাকা। আচ্ছা, এত দূরে থাক। এটা আমাদের কি হয়েছে বলতো, সমূল চক্রবৃদ্ধি। এখানে কি বলা আছে, চক্রবৃদ্ধি সুদ। সমূল চক্রবৃদ্ধি মানে কি সুদ আসল। তাহলে সুদ কিভাবে নির্ণয় করব, সুতরাং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে, সুদ আসল মাইনাস আসল। সুদ আসল বলতেই আমাদের সমূল চক্রবৃদ্ধি, তাহলে এটা
মাইনাস আসল কত এক্স এত টাকা। এটা হলো আমাদের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। এবার প্রশ্নে কি বলা আছে, চক্রবৃদ্ধি সুদ হলো 615 টাকা। তাহলে আমি কি লিখতে পারি, প্রশ্নানুসারে x ইন্টু 1 প্লাস 1/20 তার হোল স্কোয়ার মাইনাস x ইকুয়ালস টু 615, বা x কমন নিলে কত হবে 1 প্লাস 1/20 তার হোল স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 615। এখান থেকে শুধুমাত্র ক্যালকুলেশন করে আমরা x এর মানটা নির্ণয় করব। তাহলে আমরা পেয়ে যাব আসলটা কত ছিল, বা কত হচ্ছে x, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত হচ্ছে, লসাগু হচ্ছে 20, তাহলে কত হচ্ছে 20 প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 615, বা x ইন্টু এটা কত হচ্ছে 21/20 তার হোল স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 615, বা x ইন্টু কত হচ্ছে 441/400 মাইনাস 1 ইকুয়ালস টু 615, বা x ইন্টু 441 মাইনাস 400/400 ইকুয়ালস টু 615, বা x ইন্টু এটা বিয়োগ করলে আসছে 41/400 ইকুয়ালস টু 615, বা x ইকুয়ালস টু 615 ইন্টু 400/41। আমি যদি 41 দিয়ে এটাকে ভাগ করি তাহলে আসবে 41 দিয়ে 1 15 ইন্টু 400 ইকুয়ালস টু 6000। তাহলে আমরা x কি ধরেছিলাম, আমাদের আসল, তাহলে আসল বেরিয়ে গেল আমাদের 6000 টাকা। নেক্সট আমাদের 4 নাম্বার, প্রতি বছর r% হ্রাসপ্রাপ্ত হলে n বছর পর একটি মেশিনের মূল্য হয় v টাকা। n বছর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল তা নির্ণয় করি। আমি n বছর পূর্বে আমি মেশিনটির মূল্য ধরে নিচ্ছি x টাকা, ধরি n বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল x টাকা। কি বলা আছে, প্রতি বছর r% হ্রাসপ্রাপ্ত হলে n বছর পর। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমাদের p মানে কত x, এখানে মেশিনটির মূল্য, এটা কিভাবে করতে হবে বুঝতে পারছো তোমরা। এখানে কিন্তু মেশিনটির মূল্য হ্রাস পেয়েছে, তাহলে এটা সমহার হ্রাস দিয়ে করতে হবে। p ইকুয়ালস টু x টাকা মূল্য হ্রাসের হার r ইকুয়ালস টু, আচ্ছা এখানে মূল্য হ্রাসের হারটা আমাদের r%ই ধরেছে, আর সময় কে nই ধরেছে, সময় ইকুয়ালস টু n বছর। তাহলে সুতরাং সে অনুসারে যদি r% প্রতি বছর মূল্য হ্রাস পায়, n বছর পরে মেশিনটির মূল্য কত হওয়ার কথা, n বছর পরে মেশিনটির মূল্য হবে কত, সমহার হ্রাসের সূত্র p ইন্টু 1 মাইনাস r/100 হোল টু দি পাওয়ার n। এখানে আমাদের p বলতে x ইন্টু 1 মাইনাস r বলতে এখানে r/100, n বলতে a নিয়েছে, এত টাকা। এবার n বছর পরে মেশিনটির মূল্য কত বলা আছে, v টাকা। তাহলে আমি কি লিখতে পারি, প্রশ্নানুসারে x ইন্টু 1 মাইনাস r/100 হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু কত হচ্ছে v, বা এখান থেকে আমাকে x এর মান বের করতে হবে, কারণ আমাদের জানতে চেয়েছে n বছর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল, সেটাকে আমরা x ধরেছি, অর্থাৎ এক্ষেত্রে আমাদের x এর মানটা নির্ণয় করতে হবে।
এবার দেখো এক্স এর সাথে এটা গুণ আকারে আছে, তাহলে এদিকে গেলে এটা কি হয়ে যাবে, ভাগ 1 মাইনাস r/100 হোল টু দি পাওয়ার n। এবার সূচকের নিয়ম অনুসারে আমরা কি জেনেছি, এভাবে যদি হয় যে নিচে ভাগ আকারে থাকে সেটাকে আমরা গুণ আকারে লিখি, সেক্ষেত্রে উপরে নিয়ে গেলে সংখ্যাটার যে সূচকটা সেটা যদি এখানে প্লাস থাকে তাহলে সেটা ওখানে গেলে মাইনাস হয়ে যাবে উল্টো দিক থেকে। আবার যদি এখানে মাইনাস থাকতো তাহলে উপরে গেলে প্লাস হয়ে যেত। যাই হোক, এক্ষেত্রে আমাদের প্লাস আছে তাই উপরে উঠিয়ে দিলাম। ভাগ আকারে ছিল, গুণ আকারে নিয়ে গেলাম, তখন সেটা আমাদের সূচকের যে চিহ্নটা সেটা পরিবর্তন হয়ে যায়, এখানে প্লাস ছিল তাই মাইনাস হয়ে গেল। তাহলে n বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল v × 1 - r/100 হোল টু দি পাওয়ার -n, এত টাকা। উত্তরটা তোমরা অবশ্যই লিখবে। নেক্সট আমাদের 5 নাম্বার, প্রতি বছর জনসংখ্যা 4% বৃদ্ধি হলে n বছর পর জনসংখ্যা হয় p, n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল তা নির্ণয় করি। আশা করি এই অঙ্কটা তোমাদের করে দিতে হবে না। এখনই আমরা একই রকম অঙ্ক যেটা আমরা 4 নাম্বার করলাম সেম প্রসেসে তোমাদের করতে হবে 5 নাম্বারটা, শুধু হয়তো এখানে মানগুলো একটু পাল্টে যাবে। যেমন এক্ষেত্রে কিন্তু খুব বেশি পার্থক্য নেই, দেখো আর আর দুই ক্ষেত্রেই আর আছে, দুই ক্ষেত্রেই এন আছে, শুধু ওখানে ছিল ভি, এখানে আছে পি, বাকি কিচ্ছু পার্থক্য নেই। তাহলে একই উত্তরটাও একই রকম কাছাকাছি আসবে। ভি এর পরিবর্তে পি হবে, বুঝতেই পারছো। তবে হ্যাঁ, এক্ষেত্রে আছে বৃদ্ধি, আগের ক্ষেত্রে ছিল হ্রাস, তাহলে এখানে প্লাস মাইনাসের বদলে হয়ে যাবে প্লাস। তো তোমরা নিজেরা করবে, অঙ্কটা আশা করছি তোমরা করতে পারবে। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। আমরা কোষে দেখি 6.2 এর সমস্ত অঙ্ক নিয়ে আলোচনা করলাম। তোমাদের আজকের জন্য খুব বেশি বাড়ির কাজ থাকলো না, যেগুলো থাকলো সেগুলো অত্যন্তই সহজ, কারণ আমরা সেই নিয়মের অঙ্কগুলো করে ফেলেছি। বাকিগুলো তোমরা নিজেরা করবে। তোমাদের যদি কোনো রকম সমস্যা মনে হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।